জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। 2-3 দিনের মধ্যে সংসদের উচ্চ কক্ষ নিয়ে সিদ্ধান্ত। উচ্চকক্ষ বিষয়ক আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী 2-3 দিন পরেই আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারব। শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই হতাহতের জন্য তহবিল করবে বিএনপি। জুলাই গণহত্যায় কাদের, আনিসুল, পলক সহ 45 জনের বিরুদ্ধে 15 অক্টোবর তদন্ত প্রতিবেদন। 38 আসামি ট্রাইব্যুনালে হাজিরা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ডাকসু নির্বাচন, আলাদা 6টি ভোট কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত। 29 জুলাই তফসিল ঘোষণা। কারফিউ শিথিলের পর গোপালগঞ্জ ফের ভোর 6টা থেকে 144 ধারা জারি। জননিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত। সিরিয়ার সাম্প্রদায়িক সংঘাতে প্রাণহানি বেড়ে 940। যুদ্ধবিরতির পরও শক্ত অবস্থানে বেদুইনরা, প্রতিহতের হুঁশিয়ারি দ্রুজদের। এবং বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20 আজ মিরপুরে সন্ধ্যা 6টায় শুরু খেলা। জয় দিয়ে এগিয়ে যেতে আশাবাদী দুদল। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। সংসদের উচ্চ কক্ষের বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে একটি সিদ্ধান্ত দেওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি কথা বলেন। জানান 31 জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুতে কাজ করছে কমিশন। বৈঠকে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্ধারণ ও রূপরেখা নিয়ে নিজেদের দলের অবস্থান জানান নেতারা। বিস্তারিত ফাহিম ইউসুফের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে আলোচনা চালিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের 15 দিনের আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ আলোচনা শুরু হয়। সূচনা বক্তব্যে আগামী 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির ব্যাপারে আসার কথা জানান অধ্যাপক আলী রিয়াজ। বলেন, উচ্চকক্ষের বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে সিদ্ধান্তে যাবে কমিশন। উচ্চকক্ষ বিষয়ক আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আগামী 2-3 দিন পরেই আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারব। আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত করতে চাই। আলোচনায় রাজনৈতিক দলের নেতারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্ধারণের ক্ষেত্রে এক কক্ষ বিশিষ্ট সংসদ হলে প্রস্তাবিত 13 সদস্যের মধ্যে শুধু নিম্নকক্ষ হতে প্রস্তাবিত 7 জনকে নিয়ে বাছাই কমিটি গঠন নিয়ে নিজেদের অবস্থান জানান। র্যাঙ্ক চয়েসটা আমরা যদি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা হয়তো আমাদের জন্য খুব ভালো একটা হবে যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা নির্বাচনের ক্ষেত্রে সবগুলো দল মিলে একজন প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন। সেই ক্ষেত্রে আসলে কি হবে সেটা একটু যদি লিখিত থাকে মনে খারাপ হয় না। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সময় ও রূপরেখা নিয়ে নিজেদের অবস্থান জানান রাজনৈতিক দলের নেতারা। অপোজিশনের প্রদত্ত 3 জনের থেকে 1 জনকে নেবে, পজিশনের মধ্যে থেকে 3 জন থেকে 1 জনকে নেবে, 2 জন আসলো। আর থার্ড মেজরিটি যারা যে 2 জন দিয়েছে ওখান থেকেও পজিশন 1 জন করে চুজ করবে। সংলাপে অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দল। এর আগে প্রথম দফা সংলাপে 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে কমিশন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা একটা বিবেচনাটা আমরা তো একমত হতে পারবো। জি, যখন আরপিও তৈরি করেছে তখন প্রায় 40টির মতো রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে। 25টি রাজনৈতিক দলের মধ্যে কমপক্ষে 25টি রাজনৈতিক একেবারে ঠিকানাবিহীন, ঠিকানায় পাবেন না, তাদের নেতাও নাই, কিচ্ছু নাই, কোনো অগ্রগতি নেই। গত 15 বছর যাবৎ আওয়ামী লীগ সরকার আমলে যাদেরকে নিবন্ধন দিয়ে ডিজিএফ যাদেরকে নিবন্ধন দিতে বলেছে তারাই নিবন্ধন পেয়েছে। অনেক যোগ্য রাজনৈতিক দল নিবন্ধন পায় নাই। সুতরাং এখানে আপনার পরবর্তীকালে আপনার 5ই আগস্টের পরিবর্তনের পরে কোর্টের রায়ের মাধ্যমে কিছু নিবন্ধন পেয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দল যে 60টা আছে এখন এই মুহূর্তে, তার মধ্যে 30টি রাজনৈতিক দলকে আপনি খুঁজে পাবেন না। আর বর্তমান যেই ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার মধ্যে
অল্প কয়েকটি রাজনৈতিক দল টিকবে। সুতরাং আমার মনে হয় নিবন্ধিত রাজনৈতিক দলকে এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত করার কোনো দরকার আছে বলে অন্তত আমি মনে করি না। ধন্যবাদ। মাননীয় সহসভাপতি, আমার কাছে মনে হয় এই ইস্যুতে আমাদের খুব বেশি আলোচনার দরকার নেই। আমি যেটা বলছিলাম, চাইলে আহ্বান করবে, যারা যারা আগ্রহী তারা নাম দিবে, সবার নাম বাছাই কমিটি ছাড়ুন। বাছাই কমিটি যে কোনো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে, কথা বলছেন নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পাহাড়ি জনগোষ্ঠী, চাকমা, মারমা, তঞ্চঙ্গা, বম সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা, ধর্ম, ভূমির অধিকার নিয়ে লড়াই করছে। অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আমরা উভয় সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত, অধিকারহীন। আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে, কাউকে বাদ দিয়ে করা যাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই ঐক্য, সেই সম্প্রীতি, সেই সহানুভূতির কথা বলতে এসেছি। সেই সহানুভূতির এবং ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি জাতীয় নাগরিক পার্টি করতে চায়। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে, এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। রাঙামাটিবাসী কি সেটার জন্য প্রস্তুত আছে? আমরা জানি রাঙামাটিবাসী, পার্বত্য চট্টগ্রামবাসী, এই তরুণ প্রজন্ম, এই গণ অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দের প্রতি আস্থাশীল হবে। আমরা রাঙামাটি দিয়ে আসছি, আমরা দেখেছি রাঙামাটির সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের সম্পদ, বিশ্বের সম্পদ। আমরা দেখেছি রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের যেই জনবৈচিত্র্য, ফলে বৈচিত্র্য কখনো বিভাজন হতে পারে না, বিদ্বেষের রূপ নিতে পারে না। আমরা জাতি বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটি শান্তি, সৌহার্দ্যের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই। আমরা একটি সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেটার জন্য আমাদের ওয়াদা হতে হবে, সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আরেকটি বিষয়, আমরা যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য চাই, সম্প্রীতি চাই, একই সাথে আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা সেই সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই। পুরনো সংঘাত এবং বিরোধিতার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে চাই। আমরা যদি কোনো সমালোচনা থাকে, সেই সমালোচনা আমরা গণতান্ত্রিকভাবে যাতে সবাই প্রকাশ করে, সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই। আমরা সেই আওয়ামী লীগের আমলে দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব, জনজীবনে যেই নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে, সেই রাজনীতি যাতে ফেরত নেওয়া যায়, সেই জায়গা থেকে আমরা যাতে সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করি, সেই আহ্বান আপনাদের দিতে চাই। জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব। জনগণই বৈধতা, জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবে। রাঙামাটিবাসী, জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে পৌঁছে গিয়েছে। রাঙামাটির প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি সম্প্রদায় আমরা পৌঁছে যাব। প্রত্যেকটি জনপদ সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকারের পক্ষে আমরা আছি। আমরা চাই আপনারা আপনাদের মাতৃভাষায় আপনাদের সন্তানকে শিক্ষিত করবেন, আপনাদের সংস্কৃতি, আপনাদের ধর্ম, আপনাদের আচার আচরণ সবকিছুর সংরক্ষণ করবে। রাষ্ট্র বা কোনো বাহিনী সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। প্রিয় রাঙামাটিবাসী, আপনারা ঐক্যবদ্ধ হন। যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, এই বাংলাদেশ আপনার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আলেম সমাজের বাংলাদেশ, নারীদের বাংলাদেশ, হিন্দুদের বাংলাদেশ, চাকমা, মারমা, বম, তঞ্চঙ্গা সকল জনপদের সকল ধর্মের বাংলাদেশ। আমরা কি সেই বাংলাদেশ গঠন করব? সেই বাংলাদেশের জন্য আমরা লড়াই করব। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, এনসিপি, এনসিপি, জিন্দাবাদ, জিন্দাবাদ, ক্ষমতা না জনতা, 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 ইয়া পোষনা সংগ্রাম, 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 ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। অনুষ্ঠানে যারা রাঙামাটির জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তি এবং যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখানে এসেছেন, আয়োজনে সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জুলাই পদযাত্রার 20তম দিনে রাঙামাটিতে এনসিপি, সেখানে কথা বলছিলেন নাহিদ ইসলাম। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
মতপার্থক্য থাকলেও সব রাজনৈতিক দলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করতে চায় বিএনপি। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়াতে তহবিল করবে বিএনপি। এ সময় শুধু জুলাই আগস্টে নয়, বিগত 1.5 যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা হবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই অংশ হিসেবে রোববার সকালে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে বিএনপি তাদের পাশে থাকবে। পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা, আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। বলেন, দেশে আর কোনো গুম, খুন, সন্ত্রাস ও চাঁদাবাজি নয়, বরং পরিবর্তনের রাজনীতি চায় বিএনপি। আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আমরা মানুষ যেন সুস্থভাবে, স্বাধীনভাবে, কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে, সেই ধরনের একটা রাষ্ট্র চাই। জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের জন্য দ্রুত ফান্ড তৈরি করার প্রতিশ্রুতিও দেন বিএনপি মহাসচিব। আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করব, সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ আদেশ দেন। এ নিয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রোববার সকাল থেকেই ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বাড়তে থাকে ভিড়। মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা সহ ট্রাইব্যুনালে হাজির করা হয় ৩৮ জন আসামিকে, যাদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক সহ আরো বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তা। এদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে ১৫ অক্টোবর তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ নেতাকর্মী, বিশেষ করে ঊর্ধ্বতন নেতৃত্বে স্থানীয় যারা ছিলেন, তাদের মামলার দিন ধার্য ছিল। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। কারাগারের ভেতরে হাসানুল হক ইনুর ভয়েস রেকর্ড করা অভিযোগ আদালতে তোলা হয় এদিন। গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা ২ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সেই সময় পরে আরও ২ বার বাড়ানো হয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কারফিউ শিথিলের পর আবারও রোববার ভোর ৬টা থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। যদিও সকাল থেকে ঘর থেকে মানুষ, তবে এখনও বিরাজ করছে আতঙ্কের ছায়া। সহকর্মী জাবির ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শনিবার রাত ৮টা থেকে গোপালগঞ্জে জারি করা হয় পূর্ণ কারফিউ। টানা ১০ ঘন্টা পর রোববার ভোর ৬টায় সেই কারফিউ শিথিল হলেও জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসেনি পুরোপুরি। কারফিউ শিথিলের পরপরই জেলা প্রশাসন থেকে নতুন করে জারি করা হয় ১৪৪ ধারা, যা কার্যকর থাকবে রাত ৮টা পর্যন্ত।
তবে এই সময়ের মধ্যে সব ধরনের মিছিল, সভা কিংবা জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি দপ্তর ও জরুরি সেবার সংশ্লিষ্টরা 144 ধারার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আল্লাহর ইচ্ছায় কোনো সমস্যা নাই। প্রত্যেকটা মানুষের ভিতরে তো টেনশন কাজ করতে পারে যে সে একটা পরীক্ষার্থী, সে সুস্থভাবে পরীক্ষা দিতে পারবে কিনা। সকালে ঘর থেকে বেরোতে দেখা গেছে শ্রমজীবী মানুষদের। খুলতে শুরু করেছে দোকানপাট, তবে স্বস্তির পাশাপাশি রয়েছে আটকের আতঙ্ক। 16 জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার জেরে 4টি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন। পরিস্থিতি আগের চেয়ে অনেকটা পরিবর্তন, তবে মানুষের ভিতরে একটাই আতঙ্ক সৃষ্টি যে পুলিশের যে দাওয়ানি বা গ্রেপ্তার আতঙ্কে আছে মানুষ। গত 3 দিন গাড়ি ঘোড়া চালাতে পারে না, যাও আজকে রাস্তায় বার হয়েছি, কম বেশি আল্লাহর ইচ্ছায় কিছু পাবানি। আজও সেই অবস্থা, ভাড়াও তো নাই, আমরা গরিব মানুষ চলতেছি না। তবে এই বিষয়ে মুখ খুলছেন না জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো কর্মকর্তা। গোপালগঞ্জ পরিস্থিতি আপাতত শান্ত হলেও মানুষের মধ্যে রয়ে গেছে উদ্বেগ ও অনিশ্চয়তা। প্রশাসন বলছে 144 ধারার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই তাদের মূল লক্ষ্য। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। 29 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সেনেট ভবনে ছাত্র সংসদ এবং ডাকসুর অন্যান্য অংশীজনের আলোচনার পর এই ঘোষণা দেওয়া হয়। ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এটাই একমাত্র অফিসিয়াল তারিখ। তফসিল ঘোষণার পর 40-45 দিন সময় লাগবে। এ সময়ের মধ্যেই নির্বাচন করতে বদ্ধপরিকর বলেও জানান তিনি। এছাড়া ডাকসু নির্বাচনের জন্য ভোট কেন্দ্র 6 জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে সেনেট ভবনে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন। নির্বাচন পেতে প্রয়োজনীয় নথি জমা দিতে দ্বিতীয় দফা এনসিপি সহ 82টি দলকে চিঠি পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী সংসদ নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের লক্ষ্যে গেল 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। 2 দফা সময় বাড়িয়ে সময়সীমা শেষ হয় 12 জুন। এ সময় 144টি দল নিবন্ধনের আবেদন জমা দেয়। দলগুলোর আবেদন যাচাইয়ের উঠে আসে 144টি দলের মধ্যে একটিও নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি। প্রথম দফায় বৃহস্পতিবার 61টি দলকে প্রয়োজনীয় নথি জমা দিতে চিঠি পাঠানো হয়। দ্বিতীয় দফায় আজ অবশিষ্ট 82 দলকে চিঠি পাঠানো শুরু করেছে। আগামী 15 কার্যদিবসের মধ্যে দলগুলোকে তথ্য প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেনাবাহিনীর সদর দফতরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে উদ্বোধন অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে সশস্ত্র বাহিনীর শহীদ সহ সব 20 সেনানীদের স্মরণ করেন তিনি। এছাড়াও প্রধান উপদেষ্টা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব পালনকালে সব আহত শহীদ সেনা সদস্যদের এবং 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত সব ছাত্র জনতাকে। এ সময় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্ত সহ উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্যায়ে পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কে বাংলাদেশে তৈরি পোশাক খাত গভীর অনিশ্চয়তায়। ব্যবসায়ীদের দাবি, 1 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত 35% শুল্কের কারণ অনেক রপ্তানি অর্ডার এরই মধ্যে স্থগিত হচ্ছে। তাই সংকট নিরসনে কূটনীতিক আলোচনা জোরদার করার কথা জানান তারা। আর মুক্ত বাণিজ্য চুক্তি এবং মার্কিন বাজারে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের মুখে দেশের তৈরি পোশাক শিল্প এখন গভীর অনিশ্চয়তার মধ্যে। বাংলাদেশের রপ্তানি পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত 35% শুল্ক আরোপের পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এই শুল্ক 1 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। এমন অবস্থায় সরকার দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে এবং আলোচনায় বেসরকারি খাতকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। অতিরিক্ত শুল্ক আরোপের ফলে পোশাক রপ্তানির অনেক অর্ডার স্থগিত হচ্ছে জানিয়ে পেট্রোয়েট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বলেন, দ্রুত সমাধানে না আসলে ব্যাপক লোকসানের মুখে পড়বে গার্মেন্টস শিল্প। এই ট্যারিফ যদি না কমায় তাহলে যে সমস্ত গার্মেন্টস গুলো আমরা ইউএস বায়ারের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, তারা একটা বিরাট ডিজাস্টারের মধ্যে পড়ে যাবো আর কি। আমি তো
ইউএস এর কাজ করি। আমি এই যে আগামী সেপ্টেম্বরের অগাস্টে যে আমার 1 মিলিয়ন পিসের যে অর্ডার ছিল সুইমিং শর্টস, ওটা তারা হোল্ড করে রাখছে। আর বিশ্ববাজারে পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে শুল্ক হার আরো কমানোর দাবি জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বলেন, শুল্ক হার কমাতে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ করা উচিত। বাণিজ্য উপদেষ্টা নিজেই এখন এটার মধ্যে ইনভলভ হয়েছেন, আমরা মনে করি প্রধান উপদেষ্টার এটাতে ইনভলভ হওয়া উচিত, তাহলে একটা ভালো বা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া সম্ভব। অর্থনীতিবিদ মাজেদুল হকের মতে, ওয়াশিংটনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব। যদি আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তাহলে এই সমস্যা নিরসন করা সম্ভব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পোশাকের যে বাজারটা রয়েছে বাংলাদেশের, সেটা বিদ্যমান থাকবে। এবং আরও আমার পরামর্শ হলো যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও যে বিদ্যমান ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও আমাদের আলোচনা বসা উচিত। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে দেশীয় বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি। গার্মেন্টস শিল্প যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত, তখন শুল্কের এই আঘাত যেন গলায় ফাঁসির দড়ি। তবে কূটনৈতিক বিচক্ষণতার মাধ্যমে আলোচনার টেবিলই হতে পারে এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গোপনীয়তা নিশ্চিতে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার খাতা অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করালে সংশ্লিষ্ট পরীক্ষকের 2 বছরের জেল বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। শনিবার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়। এতে বলা হয়, পরীক্ষার উত্তরপত্র হলো একটি গোপনীয় দলিল এবং এটি পরীক্ষকদের কাছে পবিত্র আমানত হিসেবে বিবেচিত। কোনোভাবেই পরীক্ষক ব্যতীত অন্য কেউ উত্তরপত্রে বিত্র ভরাট বা মূল্যায়ন করতে পারবে না। এমনটা করলে সেটি হবে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত 1980 সালের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের পথকৃৎ বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন। সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। তার মৃত্যুতে দেশের শিল্পাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শারীরিক জটিলতা দেখা দেয় ভাস্কর হামিদুজ্জামান খানকে 15 জুলাই মাদানী এভিনিউয়ের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সকাল 10টার দিকে মারা যান তিনি। জাগ্রত বাংলা, সংসপ্তক, বিজয় কেতন আর স্বাধীনতা চিরন্তনের মতো মুক্তিযুদ্ধ ভিত্তিক বহু ভাস্কর্যের স্রষ্টা হামিদুজ্জামান খান। ভাস্কর্যের পাশাপাশি জল রং, তেল রং, অ্যাক্রিলিক, স্কেচ মাধ্যমে সমান তালে কাজ করেছেন। হামিদুজ্জামান খান 2006 সালে শিল্পকলায় অবদানের জন্য 21 পদক পান এবং 2022 সালে বাংলা একাডেমি ফেলো নির্বাচিত হন।